তিনি স্পষ্ট জানিয়েছেন কিচ্ছু যায় আসে না যদি আওয়ামী লীগকে ভোটে লড়তে না দেওয়া হয়। তারা হয়তো আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে, কিন্তু আমি মরার ভয় পাই না। মরার ভয়ে আমি যে দেশে ফিরবো না তেমনটাও হবে না। আইটিসির সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন তেমনটাই কিন্তু তিনি ম্যাগাজিন আউটলুককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন। আর তার মধ্যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কথাটি তিনি বলেছেন তা হলো সমস্তটাই নাকি প্ল্যান্টেড অপারেশন ছিল। 2026-এর প্রথম 3 মাসে মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মাত্র এই 3 মাসেই 39 জনের মৃত্যু হয়েছে, যাদের কাস্টোডিয়াল ডেথ, জেলের মধ্যেই মৃত্যু হয়েছে। এমন জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা কিন্তু বারবার বলছেন যে এই বাংলাদেশকে সঠিক দিশা দেখাতে পারে একমাত্র আওয়ামী লীগ। পাঁচই আগস্ট ভারতীয় ইতিহাসে এই তারিখটি খুব স্মরণীয় একটি তারিখ, খুব গুরুত্বপূর্ণ একটি তারিখ। 2019 সালের 5ই আগস্ট মানে এই দিনেই 370 ধারার বিলুপ্তি ঘটেছিল। কি সেই 370 ধারা? গত এপিসোডেই আপনাদের বিস্তারিত বুঝিয়েছি। যারা দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটার ডিসক্রিপশানেও আমি তার লিঙ্ক অবশ্যই দিয়ে দেব। আর 2020 সালের 5ই আগস্ট রাম মন্দিরের ভূমি পুজো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5ই আগস্টের সঙ্গে বাংলাদেশেরও কিন্তু একটি নিবিড় সংযোগ রয়েছে। এটা সেই 5ই আগস্ট 2024 সালের যে 5ই আগস্টে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন শেখ হাসিনা। তাকে বাংলাদেশ ছেড়ে চলে আসতে হয়েছিল এই ভারতে। আজ তার 2 বছর পর তিনি ঘোষণা করে দিয়েছেন যে এই বছরই ডিসেম্বরে বাংলাদেশে তিনি ফিরবেন। ইতিমধ্যেই তার ফেরার জন্য সব রকম বন্দোবস্ত সেখানেও শুরু করে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। ইতিমধ্যেই আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই কিন্তু মিটিং মিছিল ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় আলোচনা সভা চলছে, বৈঠক হচ্ছে। আর এমন আবহে দাঁড়িয়ে শেখ হাসিনা রয়টার্সকে এই সাক্ষাৎকার দেওয়ার পরেও আরও 2টি সাক্ষাৎকার তিনি ইতিমধ্যেই দিয়ে ফেলেছেন। একটি ভারতীয় মিডিয়া আউটলুক আর আরও একটি ফ্রান্স 24। এই 2টি সংবাদ মাধ্যমকে তিনি ইতিমধ্যেই সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি যে সমস্ত কথাবার্তা বলেছেন সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর তার মধ্যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কথাটি তিনি বলেছেন তা হলো সমস্তটাই নাকি প্ল্যান্টেড অপারেশন ছিল। কি মানে প্ল্যান্টেড অপারেশনটা অ্যাকচুয়ালি কী ছিল সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আমি রয়েছি আপনাদের সঙ্গে নারায়ণ। আর ইন্ট্রো বেশি দীর্ঘায়িত করব না। আজকে আমাদের হেডলাইন প্ল্যান্টেড অপারেশন বলছেন হাসিনা। কেন এবং কাকে বলছেন, কি উদ্দেশ্যে বলছেন, পুরো বিষয়টাই আজকে আপনাদের সামনে খোলসা করব। দেখুন 2026 সাল আগস্ট মাসের 5 তারিখ আপনি দেখছেন এই রণক্ষেত্রের ভিডিও। যেই ভিডিওতে মানে যেই দিন প্রায় 2 বছর কমপ্লিট হলো শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ করার। আর এই 2 বছরের মধ্যেই তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে এই বছরের ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। ঠিক সেই সময় যেই সময় বাংলাদেশে কিন্তু হত্যাযজ্ঞ চলছে, গুম রাহাজানি কিন্তু বন্ধ হয়নি। আমি আপনাদের একাধিক এপিসোডে সেগুলো দেখিয়েছি। বিশেষ করে যদি হয় হিন্দু তাদের ওপর, বিশেষ করে যদি হয় সে সংখ্যালঘু, অন্য কোনো যে কোনো ধর্ম সম্প্রদায়ের হতে পারে মুসলিম বাদে, তাদের প্রত্যেকেরই ওপরেই প্রশাসনিক খাড়া নেমে আসছে। কারো চাকরি চলে যাচ্ছে, কাউকে গণপিটুনিতে হত্যা করে দেওয়া হচ্ছে, কাউকে আবার গাছে ঝুলিয়ে জ্যান্ত আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত ঘটনা ঘটছে। দেখুন এনডিটিভি ওয়ার্ল্ডের আমি একটা হেডলাইন দেখেছি, যেটা গত 2রা নভেম্বর 2025-এর খবর, যেখানে বলা হয়েছিল 281 কিল্ড ইন পলিটিক্যাল ভায়োলেন্স ইন বাংলাদেশ সিন্স হাসিনাস ফল রিপোর্ট। হাসিনার শাসনকাল ভেঙে যাওয়ার পর 2025-এর নভেম্বরের 2 তারিখে এই খবর প্রকাশ হয়েছে। তখনও পর্যন্ত
পলিটিক্যাল ভায়োলেন্স, রাজনৈতিক হিংসার ঘটনায় 281 জনের মৃত্যুর খবর, যেটা বলেছিলেন শেখ হাসিনা তিনি নিজেই। 2024 আগস্টের পর থেকে এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে অনবরত ঘটে চলেছে। এবার দেখুন, আপনাদের আমি দেখাই যে গত কয়েক মাসে এটা আরও বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। ডেথ উইদাউট ট্রায়াল ইন বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে এখন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে যে কোনো রকম ট্রায়াল না করেই তাকে সেলে রেখে দাও, আর সেলে দীর্ঘদিন যাবৎ তাকে, এই চলছে এখন বাংলাদেশে। এরকম ওভার 100 কাস্টোডিয়াল ডেথস হয়েছে, তার ডকুমেন্ট ইতিমধ্যেই কিন্তু প্রকাশ্যে। তাদের মধ্যেই রয়েছেন এই কজন, যাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিন্স 5 আগস্ট 2024 পর থেকে যে সমস্ত ঘটনা ঘটেছে তাদের মধ্যে প্রায় 100টি, মানে 281টি যদি রাজনৈতিক ভায়োলেন্স হয়ে থাকে, তার পাশাপাশি আরও 100টি এমন ঘটনা ঘটেছে যেখানে তারা কোনো রকম ট্রায়াল ছাড়াই, কোনো রকম শুনানি ছাড়াই, কোনো রকম বিচার ছাড়াই তারা বিচারাধীন হিসেবেই মৃত্যুবরণ করেছেন। দ্য গ্লোবাল সেন্টার ফর ডোমেস্টিক গভর্নেন্স GCDG প্রেজেন্ট দিস রিপোর্ট টু ডকুমেন্ট কাস্টোডিয়াল ডেথস ইন বাংলাদেশ ডিউরিং 22-month period from September 2024 to June 2026। এই রিপোর্টটি 2024 সেপ্টেম্বর থেকে 2026 জুন মাস পর্যন্ত। The report records more than 100 custodial deaths and raise serious concern regarding the protection of the right of life, due process, judicial oversight and accountability within the criminal justice system। সমস্ত সিস্টেম পুরো ভেঙে চুরমার মশাই, কে আর কার তোয়াক্কা করে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS তারা বলছে their reports highlights that the trend persists heavily into 2026, noting that 39 individuals died in custody in just the first 3 months of 2026 alone। 2026 প্রথম 3 মাসে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মাত্র এই 3 মাসেই 39 জনের মৃত্যু হয়েছে, যাদের কাস্টোডিয়াল ডেথ, জেলের মধ্যেই মৃত্যু হয়েছে, বিচারাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও R+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র R+ নিউজে। 2024 সেপ্টেম্বর থেকে যদি আপনি হিসেব করেন 2026 জুন পর্যন্ত এই সংখ্যাটা হচ্ছে 100। এমন জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা কিন্তু বারবার বলছেন যে এই বাংলাদেশকে সঠিক দিশা দেখাতে পারে একমাত্র আওয়ামী লীগ, আর বাংলাদেশের মানুষজনও এখন বলছেন যে এই বাংলাদেশকে সঠিক দিশা দেখাতে পারেন একমাত্র শেখ হাসিনা। শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন, অনেক কিছু বলেছেন, আপনাদের আমি দেখিয়েছি সমস্ত কথা। এবার গত 29 জুলাই তিনি আউটলুক ম্যাগাজিনকে একটি ইন্টারভিউ দিয়েছেন, একদম এক্সক্লুসিভ ইন্টারভিউ, যেখানে হেডলাইনটা আউটলুক করেছে যে এনি রিলেশনশিপস উইথ পাকিস্তান মাস্ট স্ট্যান্ড অন দ্য ট্রুথ অফ হিস্ট্রি। আপনাদের আমি দেখিয়েছি পাকিস্তান কীরকম ষড়যন্ত্র করছে। একদিকে তারা ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী হিসেবে নাটক করে যাচ্ছে, সৌদিকে তারা অস্ত্রশস্ত্র বেশে টাকা নিচ্ছে, কুয়েতকে তারা অস্ত্রশস্ত্র বেশে টাকা নিচ্ছে, এদিকে ইরানে অস্ত্র ঢোকানোর জন্য চায়নাকে সাপোর্ট করছে, সেখান থেকে টাকা নিচ্ছে, মানে সব জায়গা থেকে তারা মুনাফা খুঁজছে। আর ভারতের নজর এই বালুচিস্তান পিওকেতে যা করছে তারা, সেদিকে নজর ঘুরিয়ে দিয়ে উত্তর পূর্বে তারা জঙ্গি ছেড়ে দিচ্ছে। এরকম অবস্থায় দাঁড়িয়ে এখন বাংলাদেশ, মানে তাসলিমা নাসরিনের ভাষায় জেহাদিস্তান, এখন পাকিস্তান, মানে আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাষায় জঙ্গিস্তান, তারা এখন ভাইয়ে ভাইয়ে মাস্তুতো ভাই হয়েছে, জঙ্গিস্তান উইথ জিহাদিস্তান। এমন সময় দাঁড়িয়ে শেখ হাসিনা তিনি আউটলুক ম্যাগাজিনকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তার মূল পেগই করেছে আউটলুক ম্যাগাজিন এইটাই, যেটাকে হেডলাইনে তারা তুলে ধরেছে যে এই পাকিস্তানের সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয় তাহলে কিন্তু ইতিহাস মাথায় রাখতে হবে, ইতিহাস মনে রাখতে হবে, 71-এর ইতিহাস মনে রাখতে হবে, তারপর তুমি পাকিস্তানের ভাই হও। বুঝতে পারছেন?
বলছে দেখুন, বাংলায় কয়েকটা পয়েন্টের মাধ্যমে আপনার পুরো সাক্ষাৎকারটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। বলছে বাংলাদেশের এই মুহূর্তে যা বর্তমান সংকট, শেখ হাসিনার মতে মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের ধ্বংসাত্মক রাজনীতির কারণে বর্তমানে বাংলাদেশে গণতন্ত্রহীন, গণপিটুনি, চরমপন্থার এক ভয়াবহ রাজনৈতিক সংকট চলছে। দেখা দিয়েছে তো পুরনো হয়ে গেছে, বলছেন চলছে। ভারতে অবস্থান নিয়ে তিনি বলছেন শেখ হাসিনাকে ভারত সরকার চরম সম্মান ও মর্যাদা দিয়েছে এবং 1971 সালের মতোই ভারত কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বলে তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। আর চলতি বছরই দেশে ফেরা নিয়ে তিনি যে রয়টার্সকে মন্তব্য করেছেন সাক্ষাৎকারে, সেই বিষয়ে তিনি বলছেন দেশের মানুষ চরম কষ্টে আছে উল্লেখ করে শেখ হাসিনা দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে জনগণের পাশে দাঁড়াতে তিনি চলতি বছর মানে 2026-এর ডিসেম্বরের মধ্যেই, মুক্তি দিবস হয়তো তার আগেই তিনি ফিরে যাবেন বাংলাদেশে। আর এই ফিরে গিয়ে তার প্রধান কাজ কি হবে? এক তো আইনি প্রক্রিয়া চলছে, আর অন্যদিকে সংগঠনকে সাজাতে আওয়ামী লীগের শুদ্ধিকরণ। বর্তমান প্রতিকূল পরিস্থিতিকে আওয়ামী লীগের একটি স্বাভাবিক শুদ্ধিকরণ প্রক্রিয়া হিসেবে দেখছেন এবং ভবিষ্যতে তরুণ নেতৃত্বের মাধ্যমে দল পুনর্গঠনের পরিকল্পনা করেছেন তিনি। দেশে ফেরার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে সমস্ত প্রক্রিয়া, যে নতুন করে আওয়ামী লীগকে কীভাবে তৈরি করা যায়, তরুণ তরুণ নেতা নেত্রীদের তুলে নিয়ে এসে তাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া যায়। এই জিনিসটা শেখ হাসিনার নতুন কিছু নয়, এর আগেও বহুবার তিনি জিরো থেকে শুরু করেছেন, মানে শূন্য থেকে শুরু করেছেন। এবার হয়তো আরও একবার তাকে শূন্য থেকে শুরু করতে হবে, তাতে কোনো যায় আসে না, এমনটাই তিনি বলেছেন। আর ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তার মতামত, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে দীর্ঘমেয়াদী গণ আস্থা এবং বিদ্যুৎ, ট্রানজিট ও সীমান্ত সুরক্ষার মতো দ্বিপাক্ষিক চুক্তিগুলোর ধারাবাহিকতা রক্ষা করা জরুরি বলে তিনি মনে করেন। পাকিস্তানের চীন নীতি নিয়ে তার মন্তব্য, বলছে পাকিস্তানের সাথে সম্পর্ক অবশ্যই 1971-এর ইতিহাসের সত্যের ওপর ভিত্তি করেই হতে হবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। 71-এ পাকিস্তান বাংলাদেশের শত্রু ছিল, আজ 26-এ হঠাৎ করে সেই পাকিস্তান একটা গোটা জাতির এত ভালো কাঁধে কাঁধে গলায় গলায় বন্ধু হয়ে যেতে পারে না। নিশ্চয়ই পাকিস্তানের কিছু স্বার্থ রয়েছে, আর কি স্বার্থ সেটা আমি আপনাদের বেশ কয়েকটি এপিসোডে বুঝিয়ে দিয়েছি, কিভাবে বাংলাদেশকে জঙ্গি লঞ্চ প্যাড বানিয়েছে পাকিস্তান। গোটা বিশ্বে বাংলাদেশের ছি ছি হচ্ছে। বলছে চীনের সাথেও উন্নয়নমূলক অংশীদারিত্ব চললেও তা যেন রাজনৈতিক নির্ভরশীলতায় রূপ না নেয়, যেটা আওয়ামী লীগ চালিয়ে গিয়েছিল। আর এখন চীন সমস্তটাই দখল করে নিয়ে চলে যাচ্ছে, বঙ্গোপসাগর থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে সমস্তটাই। তারেক রহমান চীনে গিয়ে প্রায় অর্ধেক বাংলাদেশ বেচে দিয়ে চলে এসছেন বলতে পারেন। আর অভ্যুত্থানের পেছনে বাহ্যিক ষড়যন্ত্র, তিনি বলেছেন এখানেই যে 2024 সালের অগস্টের গণ অভ্যুত্থানকে তিনি একটি পরিকল্পিত রাজনৈতিক অপারেশন হিসেবেই দেখছেন, যাতে স্থানীয় অপশক্তি এবং ভূ রাজনৈতিক স্বার্থের বাহ্যিক প্রোপাগান্ডা এবং অর্থায়ন জড়িত ছিল বলে তিনি এখনও বিশ্বাস করেন এবং দেশে ফিরে তার প্রমাণ দিয়ে আইটিসির সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন, তেমনটাই কিন্তু তিনি ম্যাগাজিন আউটলুককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন সাক্ষাৎকারে। এবার আসি ফ্রান্স 24-কে তিনি সাক্ষাৎকার দিয়েছেন গত একই দিনে 29শে জুলাই। সেখানে তিনি কি বলেছেন? ফ্রান্স 24-এর হেডলাইনটা কি ছিল? বলছে বাংলাদেশ এক্স প্রিমিয়ার হাসিনা ভোজ টু রিটার্ন ডিসপাইট ফিয়ারিং ফর লাইফ। এখানে তিনি যা যা বলেছেন সেখান থেকে একটা জিস্ট নিয়ে যে হেডলাইনটা ফ্রান্স 24 করেছে, তার মানে দাঁড়াচ্ছে এটাই যে এর আগেও তিনি রয়টার্সকে যেটা বলেছিলেন যে তারা হয়তো আমাকে মেরে ফেলবে, তারা হয়তো আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে, কিন্তু আমি মরার ভয় পাই না। মরার ভয়ে আমি যে দেশে ফিরবো না তেমনটাও হবে না। আমি সমস্ত ভয় জয় করেই দেশে ফিরবো, আর দেশে যে ফিরবো সেটা সাধারণ মানুষের জন্যই তিনি ফিরবে বলে ঘোষণা দিয়েছেন। শুরুতেই তিনি বলছেন
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে গ্রেফতার, কারাবাস কিংবা মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। ফেরার মূল কারণ কি? তিনি নিজের ভাগ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন, তবে জনগণের ডাকে সাড়া দিতেই দেশে ফিরে সেবা করতে চান বলে তিনি উল্লেখ করেছেন ফ্রান্স 24-কে। মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়া, ঢাকার আদালত কর্তৃক মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে সেটিকে তিনি আইনের পোশাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়েছেন। এর আগে ওই একই কথা তিনি কিন্তু আউটলুককেও বলেছেন যে আইনের পোশাকে রাজনৈতিক প্রতিহিংসা আমার সঙ্গে তোলা হয়েছিল, এটা সুপরিকল্পিত রাজনৈতিক অপারেশন ছিল। 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানে বল প্রয়োগের অভিযোগ অস্বীকার করে তিনি এটিকে সরকার পতনের একটি পরিকল্পিত অপারেশন ও সুগঠিত সহিংসতা বলেও দাবি করেন। আর ভারতের অবস্থান ও প্রত্যাপন নিয়ে তিনি বলেছেন, ভারতে তিনি পূর্ণ সম্মান ও মর্যাদার সাথে অবস্থান করছেন এবং দিল্লিকে তার প্রত্যর্পণের বিষয়ে কোনো আলোচনা করতে হয়নি, বরং তিনি নিজেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্য কি? আওয়ামী লীগ কার্যকারীভাবে নিষিদ্ধ থাকার বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও তিনি জানান যে ক্ষমতা নয় বরং জনগণের সেবাই তার মূল লক্ষ্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, কিচ্ছু যায় আসে না যদি আওয়ামী লীগকে ভোটে লড়তে না দেওয়া হয়। তিনি নতুন করে সমাজ সেবায় নিজেকে নিযুক্ত করবেন, আগামী দিনে লড়াই চালিয়ে যাবেন এবং আমি নিশ্চিত, শেখ হাসিনা তিনি নিজেও বলেছেন যে আমি নিশ্চিত যদি আওয়ামী লীগ আবারও ভোটে অংশগ্রহণের সুযোগ পায় তাহলে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যাবে না। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয়তা যদি কোনো দলের থেকে থাকে সেটা অবশ্যই আওয়ামী লীগ। আশা করি বোঝাতে পারলাম। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। লাইক করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।